কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই কথা শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। সরকারের ভেতর আরেকটা সরকার রয়েছে। বিশিষ্ট অর্থনীতিবিদ, সিপিডির নির্বাহী পরিচালক জনাব দেবপ্রিয় ভট্টাচার্য কিছুদিন আগে প্রথম আলো একটা গোল টেবিল বৈঠকে কথাগুলো বলেছে। কথাটা অবশ্যই যথার্থ বলেছে এবং শুধু আমার দৃষ্টিকোণ থেকে। ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসলো তখন তিনি বলেছে তার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা। তাহলে কি আমরা ধরে নিব সেই ছাত্ররাই নিয়োগ করতাম? অবশ্যই। কতটুকু ক্ষমতাধর হলে একটা গোষ্ঠী একটা সরকারকে ক্ষমতায় বসাতে পারে সেটা আপনারা বিবেচনা করুন। এই যে সরকারের ভেতর সরকার থাকাটা দেশের জন্য কখনো কল্যাণকর নয়। তাহলে দৃশ্যমান যে সরকার থাকে তাদের কাজের অগ্রগতি এবং সমন্বয় এবং তাদের রোডম্যাপ জনগণের কাছে স্পষ্ট হয়। তারা সিদ্ধান্ত নেবে দৃশ্যমান যে সরকার, আর ভেতরের সরকার তাদেরকে প্রেশার করবে এবং তাদেরকে সিদ্ধান্ত থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে ফিরে আসতে বাধ্য করবে। কারণ সরকারের ভেতরে যে সরকার তাদের স্বার্থ তারা অবশ্যই দেবে। এই যে সরকারের ভেতরে যে সরকার তা দেবপ্রিয় ভট্টাচার্য বলার আগেই বাংলাদেশের জনগণ অনেকেই সেটা বিভিন্ন পত্রিকাতে মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছে। সরকার বিভিন্ন ধরনের কথা বিবৃতি ফরমান জারি করে, কিছুক্ষণ পর আবার সেটা ডিলিট করে দেয়। এই যে তারা সমন্বয়হীনতা এবং সিদ্ধান্তহীনতা, এটা কোনো প্রেশার গ্রুপের কাজই হয়। রাত 2টো অথবা 3টার সময় সাংবাদিক সম্মেলন, বিভিন্ন ধরনের ফরমান, এগুলা বুঝিয়ে দেয় যে আসলে সরকারের ভিতরে আরেকটা সরকার রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে জাতীয় নাগরিক কমিটি, তারপরে জাতীয় নাগরিক পার্টি, তারা ক্রমান্বয়ে যে রূপান্তর হলো, এই রূপান্তরের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের কাজের পরিধিও রূপান্তরিত করেছে। মবকে তারা একটা ইন্ডাস্ট্রি হিসাবে আনলো। চাঁদাবাজি, দখলদারিত্ব, নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য সবগুলোকেই তারা একটা শিল্পের পর্যায়ে নিয়ে আসলো। সেই শিল্প এমন পর্যায়ে পৌঁছেছে যে জাতি এখন আর তা সহ্য করার বাইরে চলে গেছে এবং তাদের এই শিল্পকে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির মহিলা নেত্রী উমামা ফাতেমা। তিনি সোশ্যাল মিডিয়াতে এসে সব কিছু পরিষ্কার করেছে। বাংলাদেশের জনগণ এবং যারা রাজনীতি নিয়ে ভাবেন তারা সবাই ব্যাপারটা জানে। তারপরও একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল তার কথাটা। এর কোনো বিবৃতি জবাব এনসিপি থেকে দেওয়া হয়নি। উমামা ফাতেমা বলেছে গণ অভ্যুত্থানকে তারা টাকার মেশিন হিসাবে সে আখ্যায়িত করেছে। কথাটা যথার্থ। অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে তারা যে দখল বাণিজ্য শুরু করলো, তারা যে
টেন্ডার বাণিজ্য শুরু করলো, তারা যে নিয়োগ বাণিজ্য শুরু করলো, প্রথম প্রকাশিত হয়েছিল ওয়াসার ব্যাপারে, নিয়োগ বাণিজ্যের ব্যাপারে ডিসি। আসলে অভ্যুত্থানের চেতনাকে তারা ধারণ না করে তারা সেটাকে অর্থ কামানোর একটা শিল্প বা ইন্ডাস্ট্রি তারা বানিয়ে ফেলে। তাদের মধ্যে লোভ লালসা কাজ করবে, মানুষ মাত্রে লোভ লালসা কাজ করে অনেকেরই, কিন্তু এত তাড়াতাড়ি তাদের মধ্যে আসবে বাংলাদেশের জনগণ সেটা কখনো কল্পনা করতে পারেনি। দ্বিতীয় পর্যায়ে ট্রাম্প সরকার বাংলাদেশে যে রপ্তানি করা হয় 35% শুল্ক ধার্য করা হয়, সরকার সেটাকে সঠিক সময়ে সঠিক ব্যক্তিবর্গকে দিয়ে তদবির করিয়ে লবিং করিয়ে সেটা সময়ে ক্ষেপণ করে আটকাতে পারেনি। এখন তিনি বিভিন্ন উপটোকন, তোফা অথবা তাদেরকে আর্থিকভাবে কেনাকাটা করে সহযোগিতার মাধ্যমে সেটা কমানোর চেষ্টা করছে। বিভিন্ন নাটক, থিয়েটারে এবং চলচ্চিত্রে আমরা দেখেছি রাজাকে বিভিন্ন সময় বিভিন্ন উপটোকন দেয়। তো বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার তারাও চেষ্টা করছে অস্ত্র ক্রয় করে, বিমান ক্রয় করে, তুলা এবং গম এগুলা ক্রয় করে। অবশ্যই এগুলার মূল্য অন্যান্য মার্কেট প্রাইস থেকে বেশি দিয়ে এটাকে এই শুল্কটাকে কমানোর চেষ্টা করছে। জানি না কতটুকু পারবে, সেটা সময় বলে দিই। আমাদের দেশে নদী, নালা, খাল, বিল, সাগর এখান থেকে যে জলীয় বাষ্প উদ্গীরিত হয় বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় সেটা বৃষ্টি হয়ে পড়ে। আমাদের দেশের অর্থ যেটা বাষ্প হয়ে উড়ে অন্য দেশের অর্থনীতিকে চাঙ্গা করে, এটা আমরা আগের সরকাররা দেখেছি, বর্তমানেও তা দেখছি। এই যে তার ক্রয় করা বেশি মূল্যে আমাদের দেশের বর্তমান অর্থনীতিতে সেটা কতটুকু তারা করতে পারবে সেটা বিবেচনা অবশ্যই রাখা দরকার। গত সরকারের আমলা রাজনীতিবিদ এদেশে তারা কোনো শিল্প স্থাপন করেনি, কিন্তু তারা বিভিন্ন দেশে তারা টাকা পাচার করেছে। মানে আমাদের দেশে বাষ্প অন্য দেশে বৃষ্টি দিচ্ছে, সেখানে ফসল হচ্ছে, অন্য দেশের বিদেশে অর্থনীতির চাকা মজবুত করছে। এটা সম্পূর্ণ বেআইনি এবং অনৈতিক, বেইমানিও বটে। বর্তমান সরকার যে ছাত্ররা তার নিয়োগকর্তা, সেই ছাত্ররা যে নৈরাজ্যে অনৈতিক কাজে জড়িয়ে পড়েছে সেটার দায় এই সরকারকে নিতে হবে। এছাড়া এই সরকারের যে উপদেষ্টাগণ রয়েছে, মাহফুজ সাহেবের কথা শুনলাম, তিনি অস্ট্রেলিয়াতে কোটি কোটি টাকা সে পাচার করেছে, কিন্তু সে ফেসবুকের মাধ্যমে একটা স্ট্যাটাস দিয়েছে, সেটা আবার সরিয়ে ফেলেছে যতটুকু জানে। এই সরকারের উপদেষ্টাগণ যে দুর্নীতি করছে, অনিয়ম করছে, তার দায়ও সেই ছাত্রদের, তার নিয়োগকর্তাদেরকে বহন করতে হবে। এর মধ্যে শুরু হয়েছে আবার হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ। গত সরকারের আমলে আমরা দেখেছি এরকম ঘটনা, এখনো দেখছি। এভাবে যদি আমাদের দেশ চলতে থাকে, যে একটা নতুন রাজনৈতিক দলগুলো তাদের উপর মানুষ ভরসা করেছিল, সেই ভরসা এবং আস্থার জায়গা জনগণের দ্বারা নেই, সরকারের উপরও নেই, তাহলে দেশ জাতি আজ কোথায় যাবে? কথা হচ্ছে শেখ হাসিনা এদেশ থেকে চলে যাওয়ার পর তার যে সাঙ্গপাঙ্গ তারাও
লুকায়িত অবস্থায় আছে, তাদের শক্তি ক্ষয় হয়ে গিয়েছে। কিন্তু গত বছর তাদের চলে যাওয়ার পর থেকে, ক্ষয় হওয়ার পর থেকে তারা আস্তে আস্তে দিনে দিনে আবার সংগঠিত হচ্ছে, তাদের মনোবল চাঙ্গা হচ্ছে। আর বর্তমান সরকার এবং যারা এই গণ অভ্যুত্থান ঘটালো, তারা দিনে দিনে তাদের শক্তি ক্ষয় হচ্ছে এবং তারা দিনে দিনে নিস্তেজ হয়ে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কাগজে কলমে সব জায়গায়। যদি কোনো দলকে এভাবে নিষিদ্ধ করা হয়, তাহলে তার আন্ডারগ্রাউন্ড চলে গিয়ে দেশে আরো অরাজকতা তৈরি বেশি করতে পারে। এভাবে যাদেরকে ইতিহাসে দেখা গেছে নিষিদ্ধ করা হয়েছে এবং ওপেন রাজনীতি, মুক্তভাবে রাজনীতি করতে দেয়নি, তারা চরমপন্থা অবলম্বন করেছে। জানি না ভবিষ্যতে আওয়ামী লীগ এরকম কিছু করতে পারে কি। ব্যক্তি বিশেষ ভুল করলে তার বিচার হবে, অন্যায় করলে বিচার হবে, দোষ করলে বিচার হবে। একটা দলকে গণতান্ত্রিক ধারায় রাখা উচিত, তাদের নির্বাচনেও অংশগ্রহণ করা তাদের মৌলিক অধিকার রয়েছে। এভাবে যদি তাদেরকে নিষিদ্ধ করে রাখে, হিতে বিপরীত হতে পারে। সেটাও দেশের কর্তা ব্যক্তিগণ অবশ্যই তাদের জ্ঞানে, বিদ্যায়, বুদ্ধিতে বিবেচনা করা উচিত। বর্তমান উপদেষ্টাগণ সকলেই অত্যন্ত কেতাব জ্ঞান, তাদের কেতাবি জ্ঞান অনেক বেশি, মাঠ পর্যায়ে তাদের অভিজ্ঞতা তেমন নেই। তাই কেতাবি জ্ঞান দিয়ে বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করা তাদের জন্য কতটুকু সম্ভব, তাদের কাজ করলে বোঝা যাচ্ছে সম্ভব নয়, অনুধাবন করা সম্ভব নয়। দেশের অর্থনৈতিক অবস্থা, প্রত্যেকটা ব্যবসায়ী আর ঝিমোচ্ছে, ব্যবসা বাণিজ্য নেই বললেই চলে, বেকারত্ব বাড়ছে, তার উপর বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা অবনতি মানুষকে ভাবিয়ে তুলছে। এভাবে আর কতদিন? এভাবে একটা রাষ্ট্রের অর্গানগুলো যদি দুর্বল হয়ে যায়, তারা যদি কাজ না করে, কাজ করতে না পারে, তাহলে দেশ একেবারে আরো গভীর সংকটে নিমজ্জিত হবে। শেখ হাসিনা চলে যাওয়ার পর তার একটা প্রেতাত্মা রেখে গেছে আওয়ামী লীগের। এখন কোনো কিছু হলেই সেই প্রেতাত্মার উপর দায় দিয়ে বর্তমান সরকার বাঁচতে চায় এবং যারা আওয়ামী লীগের নিন্দুকেরা রয়েছে এবং যারা দায়িত্বে রয়েছে, তারাও সেই প্রেতাত্মাকে দেখিয়ে যে এই কাজগুলা, অপকর্মগুলা সেই আওয়ামী লীগ এবং তার দোষর প্রেতাত্মারা করছে। গত সরকারের আমলে কোনো কিছুতে সমস্যা হলে, দেশে অরাজকতা হলে, বিভিন্ন ইস্যুতে জামাত বিএনপিকে দোষ দেওয়া হয়। এই যে প্রেতাত্মাদের উপর ভর করে দোষ চাপিয়ে নিজেদের বাঁচানোর যে পায়তারা, সেটা বন্ধ করতে হবে। কেউ যদি চলে যায়, কেউ যদি মারা যায়, কোনো ব্যক্তি বিশেষ, প্রেতাত্মা থাকতেই পারে। তো সেই প্রেতাত্মার উপর ভর করে বেশি দূর ক্ষমতা আঁকড়ে থাকা যায় না। কারণ নির্ণয় করতে হবে, কি কারণে ঘটনাটা ঘটলো, কারা করলো সঠিক, সব কিছু যদি সেই জুজুর ভয় দেখানো হয়, বর্তমানে আওয়ামী লীগের এবং তার দোষরদেরকে দায়ী করা হয়, সেটা যুক্তিসঙ্গত নয় এবং বাংলাদেশের জনগণ সেটা বিশ্বাসও করবে না। সঠিক কারা ঘটিয়েছে, জনগণের সামনে যে ঘটনা ঘটুক না কেন,
তা স্পষ্টভাবে প্রমাণ সহকারে সরকারকে দেখাতে হবে। এটাই সরকারের থেকে আশা করি। কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, বাংলাদেশের জনগণ সেটা বিচার করবে। তার বিচারের দায় বাংলাদেশের জনগণ, কারণ জনগণের সকল ক্ষমতার উৎস। গত সরকারের আমলে জামাতকে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ করে কি জামাত নিশ্চিহ্ন হয়ে গেছে? না, তারা বরঞ্চ আরো শক্তিশালী হয়েছে। নিষিদ্ধ করে, আইন করে কখনো কোনো রাজনৈতিক মতাদর্শ কখনো ধ্বংস করা যায় না। বাংলাদেশ সেনাবাহিনী তাদের দায়িত্ব তারা পালন করছে। মাঠ পর্যায়ে যদি তারা বেশি দিন কাজ করে, তাদের কাজের গতি হারিয়ে যাবে, স্পিরিট হারিয়ে যাবে। কিভাবে তাদেরকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া যায় সেই চিন্তা সরকারের করা উচিত। কথা হচ্ছে, দেশটা আমাদের সবার, রাজনীতি সবার জন্য। দেশের কল্যাণে সবাই ভাবে। বর্তমান উপদেষ্টাগণ এবং যারা এনসিপি করে তারা এই দেশকে ভালোবেসে রাজনৈতিক দল গঠন করেছে এবং বর্তমান সরকার আছে, তারা আরেকটু গভীরভাবে চিন্তা ভাবনা করে দেশকে সামনের দিকে নিয়ে যাবে, এই আশা আমি করি। শেষ করার আগে একটা কথা বলবো, অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা এবং শতভাগ বেকারত্ব দূর করার জন্য সেই অধিকার আদায়ের লক্ষ্যে নিজের বিবেককে শানিত করুন। সচেতন নাগরিক পার্টি অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা এবং শতভাগ বেকারত্ব সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার কর্মসূচি নিয়েছে। তাদের সেই কর্মসূচিতে আপনারা যোগ দিন এবং শতভাগ বেকারত্ব দূর করুন। যার যার যে অবস্থান থেকে এতক্ষণ আমার এই কথা শুনলেন, সবাইকে ধন্যবাদ।